সতীনাথ ভাদুড়ির লেখা গল্প ডাকাতের মা আজকে শেষ পর্ব পাঠ করে শোনাচ্ছি। কাছারির ঘড়িতে 2টো বাজল। ভেবে কুল কিনারা পাওয়া যায় না। মনে পড়ল যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে। আজ যখন মুড়ি বেচতে গিয়েছিল তখন দেখেছে যে পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। বুড়ি বিছানা থেকে উঠে পা টিপে টিপে বেরোলো ঘর থেকে। মাতাদিন পেশকারের বাড়ি বেশি দূর নয়। পাঁচিল সেদিন হাত 2-2.5 উঁচু পর্যন্ত গাঁথা হয়েছে। মাটি আর ভাঙা ইটের পাহাড় নিচে পড়ে থাকায় সে পাঁচিল ভাঙতে বুড়ির বিশেষ অসুবিধে হলো না। বাড়ি নিশুতি, অন্ধকারে কি কোথায় আছে ঠাহর করা শক্ত। বারান্দায় দোর গোড়ায় গুছিয়ে রাখা রয়েছে পেশকার সাহেবের খড়ম জোড়া আর জল ভরা ঘটি। ভোরে উঠেই দরকার লাগবে বলে ভয়ে বুড়ি উঠোনের আর কোথায় কি আছে হাতড়ে হাতড়ে খুঁজবার চেষ্টা করল না। ঘটিটি তুলে নিয়ে পাঁচিল টপকে বাইরে বেরিয়ে এলো নিঃশব্দে। জলটুকু পর্যন্ত ফেলেনি। এখন রাত দুপুরেই লোটা হাতে যেতে দেখলেও কেউ সন্দেহ করবে না। এদেশে লোটা বিনা সংসার অচল। দিনে বার কয়েক লোটা না মাছলে মাতাদিন পেশকারের হাত নিষ্পিস করে। সেই জন্য হুলুস্থুল পড়ে গেল তাঁর বাড়িতে সকালবেলায়। খোকার মা নাকে কেঁদে স্বামীকে মনে করিয়ে দিলেন যে লোটা হলো বাড়ির লক্ষ্মী, এখনই আর একটি কিনে আনা দরকার বাড়ির লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনতে হলে। কর্তার মেজাজ তখন তিরিক্ষি হয়ে আছে চোরের ওপর রাগে। বাজে বকবক করো না, তোমাদের তো কেবলেই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে। সে খবর রাখো। আইন চক্ষু মাতাদিন আরও অনেক ঝাঁঝালো কথা খোকার মাকে শোনাতে শোনাতে বাড়ি থেকে বার হয়ে গেলেন থানায় খবর দেবার জন্য। ফিরতি মুখো তিনি এলেন বাসনের দোকানে। নানা রকম ঘটি দেখালো দোকানদার, কিন্তু পছন্দসই কিছুতেই পাওয়া যায় না। পেশকার সাহেব বড় খুঁতখুঁতে লোটা সম্বন্ধে। তিনি চান খুঁড়ো দেওয়া লোটা, বুঝলে কি না, এই এত বড় সাইজের। মুখ হওয়া চাই বেশ ফাঁদাল, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটা রূপোর কাকন শুদ্ধ হাতে অনায়াসে ঢোকানো যায়, ভিতরটা মাজবার জন্য। দোকানদার শেষকালে হাল ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে, পুরনো হলে চলবে? নামেই পুরনো, সস্তায় পাবেন, 2.5 টাকায়। পুরনো বাসনও বিক্রি হয় নাকি এখানে? দেখি। ঘটি দেখেই তার খটকা লাগলো। পকেট থেকেই চশমা জোড়া বার করে নাকের ডগায় বসালেন। খুঁড়োর নিচে ঠিক সেই তারা আঁকা, আর সন্দেহ নেই। মাতাদিন পেশকার আইনের ধারা ভুলে গিয়ে দোকানদারের টুটি চেপে ধরেন। বল, এ লোটা কোত্থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বার হোস সিঁধ কাঠি নিয়ে। একেবারে হই হই রই রই কাণ্ড। দোকানে লোক জড়ো হয়ে গেল। দোকানদার বলে যে সে কিনেছে এই ঘটি নগদ 14 আনা পয়সা গুনে সৌখীর মায়ের কাছ থেকে, এই কিছুক্ষণ মাত্র আগে। 14 আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস। চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? পেশকার সাহেব থানায় পাঠিয়ে দিলেন একজন ছোকরাকে দারোগাকে ডেকে আনবার জন্য। চোর ধরা পড়বার পর দারোগা সাহেবের কাজে আর ঢিলেমি নেই। তখনই সাইকেলে এসে হাজির। সব ব্যাপার শুনেই তিনি সদল বলে সৌখীর বাড়িতে গিয়ে ঠেলে উঠলেন। সৌখীর মা আলুর তরকারি চড়িয়েছে উনুনে। ছেলে তখনও ওঠেনি বিছানা ছেড়ে। অনেক কাল জেলে ঘড়ি ধরে সকাল সকাল উঠতে হয়েছে। নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করবার জন্য সৌখী মনে মনে ঠিক করেছে যে বেলা 12টার আগে সে কিছুতেই আজ বিছানা ছেড়ে উঠবে না। দারোগা পুলিশ দেখে বুড়ির বুক কেঁপে ওঠে। পুলিশ দেখে ভয় পাবার লোক সে নয়। এর আগে কতবার সময়ে অসময়ে পুলিশকে তাদের বাড়িতে হানা দিতে দেখেছে, কিন্তু আজ যে ব্যাপার অন্য। মাতাদিন পেশকার আর বাসনওয়ালা যে পুলিশের সঙ্গে রয়েছে, তার যে ধারণা ছিল বাসনওয়ালারা পুরনো বাসনগুলোকে রংচং দিয়ে নতুনের মতো না করে নিয়ে বিক্রি করে না। 5-7 বছর আগে পুলিশ একবার ভোর রাত্রে
তাদের বাড়ি ঘেরাও করেছিল বন্দুকের খোঁজে। তখন তো মাথা হেঁট হয়নি তার। ডাকাতি করা তার স্বামী পুত্রের হকের পেশা, সে তো মরদের কাজ, গর্বের জিনিস। জেলে যাওয়া সেক্ষেত্রে দূরদৃষ্ট মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু এ যে চুরি, ছিচকে চোরের কাজ শেষকালে। লজ্জায় সৌখীর মা অভিযোগ অস্বীকার করতে পর্যন্ত ভুলে গিয়েছে। দারোগা সাহেব জিজ্ঞাসা করলেন তাকে, তুই এই লোটা আজ বাজারের বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? কোনো জবাব বেরোলো না বুড়ির মুখ দিয়ে। শুধু একবার ছেলের দিকে তাকিয়ে সে মাথা হেঁট করে নিল। এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। 14 আনা পয়সার জন্য মা শেষকালে একটা ঘটি চুরি করল। কেন মা তাকে বলল না? এতদিন তার ডিউটি ছিল জেলখানার গুদামে। জেলের ঠিকাদারের কাছ থেকে সে 90 টাকা রোজগার করে এনেছে। এখনও সে টাকা তার কোমরের বাটুয়ায় রয়েছে। মা তার কাছ থেকে চেয়ে নিল না কেন? মেয়ে মানুষের আর কত আক্কেল হবে? হয়তো ঘরদোরের দিকে তাকিয়ে এক নজরেই সংসারের দৈন্যদশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল তার। বুঝে নিজে থেকেই মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল। কিন্তু সে সময় পেল কই? রাতে এসে শুয়েছে, এতক্ষণ তো বিছানা ছেড়ে ওঠেইনি। শেষ পর্যন্ত লোটা চুরি? জেলের মধ্যে ওই সব ছিচকে কদুচোরদের সঙ্গে সে যে পরাৎপক্ষে কথা বলেনি কোনো দিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, এ কথা তো তার মায়ের অজানা নয়। কদুচোরদের যে মাত্র 2 মাস 3 মাসের সাজা হয়, মা কি জানে না যে? এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। বুড়ি নির্বাক। দারোগাবাবুর প্রশ্ন কানে গেল কি না সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে। আর থাকতে পারল না সৌখী। দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। বিজ্ঞ দারোগাবাবু তার অনুচরদের দিকে বিজয়ীর দৃষ্টি হেনে ভাব দেখাতে চাইলেন যে এত বেলা পর্যন্ত সৌখীকে ঘুমোতে দেখে। এ তিনি আগেই বুঝেছিলেন, শুধু বাড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলেন এতক্ষণ। এইবার সৌখীর মা ভেঙে পড়ল। ছেলের নামে কলঙ্ক এনেছে সে। না না দারোগা সাহেব, সৌখী করেনি, আমি করেছি। ওকে গ্রেপ্তার করবেন না, আমাকে করুন। ও কিছু জানে না, ও যে ঘুমোচ্ছিল। ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনও যে বউ ছেলের সঙ্গে দেখা হয়নি ওর। দারোগাবাবুর পায়ের ওপর মাথা কুটছে বুড়ি। কিন্তু তিনি বাসনওয়ালা কিংবা বুড়িটাকে নিয়ে মাথা ঘামাতে চান না। তার দরকার আসল অপরাধীকে। সৌখী যাবার সময় কোমর থেকে বাটুয়াটা বার করে রেখে দিয়ে গেল খাটিয়ার ওপর। মা তখনও মেঝেতে পড়ে ডুকরে ডুকরে কাঁদছে। উনুনে চড়ানো আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে।